আসসালামু সবাইকে শিক্ষক নিউজের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইএফটি। আপনারা জানেন, সবাই জানেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কিছুদিন আগে একটা নোটিশ প্রকাশ করেছে। সেই বিষয়ে একটু আলোচনা করব। আসলে ইএফটি ফর্ম আমরা কিভাবে পূরণ করব এবং কিভাবে সাবমিট করব এই বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই। ব্রাউজারে যেয়ে অ্যাড্রেস বারে emis.gov.bd তে সার্চ দেব। তাহলে দেখতে পাচ্ছেন ইএমআইআর এই যে emis.gov.bd এখানে সার্চ দিলাম। দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট আসলো। এখানে এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার নেম বা লগ ইন আইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। আমি আগে থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করে রেখেছিলাম। এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করব। পেজটি লোড হচ্ছে। সরি, নেটের একটু ডিস্টার্ব, এটা স্লো কাজ করছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এমপিও এর উপর ক্লিক করব। এমপিওর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তিনটা তথ্য আছে। একটা হচ্ছে ইএফটি ইনফরমেশন আপডেট, অর্থাৎ ইএফটি তথ্য হালনাগাদ ইনবক্স এবং ইএফটি তথ্য হালনাগাদ অ্যাসিভ। তাহলে আমরা আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ইএফটি ইনফরমেশন আপডেট, এইটার উপর ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসলো। এইবার এইখানে এমপিও প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আপনি যেই প্রতিষ্ঠানে লগ ইন করেছেন সেই প্রতিষ্ঠানের নামটি লিখতে হবে এবং এমপিও প্রতিষ্ঠানের স্তর, আপনি স্কুল পর্যায়ে লগ ইন করছেন নাকি কলেজ পর্যায়ে লগ ইন করছেন, এখানে স্তরটা দিতে হবে। আর এমপিও ভুক্তির তারিখ, অর্থাৎ কত তারিখে আপনার এমপিওটা হয়েছিল, আপনার প্রতিষ্ঠানে কত তারিখে এমপিও হয়েছিল সেটা, আর এমপিও কোড, আর এখানে ইন নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই স্কুলটাই ইজ আপডেটেড, অর্থাৎ এমপিও তথ্য হালনাগাদ, অর্থাৎ ইএফটি তথ্য হালনাগাদ এখানে অলরেডি তারা তথ্য হালনাগাদ করে ফেলেছে। তাহলে আমরা কোথায় দেখব? এই জায়গায় ইএফটি ইনফরমেশন আপডেট ইনবক্স। এইখানে তথ্য হালনাগাদ করার পরে আপনারা ইনবক্স থেকে কাজটি করতে পারবেন। ইনবক্স থেকে
আপনারা তথ্য হালনাগাদ করতে পারবেন, এডিট করে তথ্য হালনাগাদ করা যাবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এখানে অলরেডি ড্রাফট অর্থাৎ অলরেডি পাঠানো হয়েছে, হেড টিচার অলরেডি পাঠাইছে, ড্রাফট করেছে। তাহলে আমরা এটা ওপেন করব। এই যে ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত টিচারদের লিস্ট চলে এসেছে। এই স্কুলে যতগুলো টিচার আছে সেই টিচার, কর্মচারী, শিক্ষক, কর্মচারী সমস্ত প্রত্যেকের ইন্ডেক্স নাম্বার A to Z তথ্য চলে এসেছে। তাহলে এখানে কি আবেদনের তারিখ, কত তারিখে আবেদন, মানে কত তারিখে ওয়েবসাইটে ঢোকা হয়েছিল, কত তারিখে আবেদন করা হয়েছিল। এখানে এমপিও প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন, বোয়ালিয়া হাই স্কুল। এমপিও প্রতিষ্ঠানের স্তর সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক লেভেল, এমপিও ভুক্তির তারিখ এবং এমপিও কোড, এই কোডটা আপনার সবার জানা দরকার। এবং ইন নাম্বার, এটা হচ্ছে ইন নাম্বার, এমপিও প্রতিষ্ঠান ইন নাম্বার। তাহলে আমরা দেখি একজনের এটা ওপেন করে দেখি। এটা আমরা ওপেন করলাম। একটু ওয়েট করেন। এই তো যেমন এক ব্যক্তির ওয়েবতে ঢুকলাম, ঢোকার পরে এখানে আমরা প্রত্যেকেই দেখতে পাবো যে আসলে কি কি ইনফরমেশনগুলো এখানে আপডেট দিতে হবে। ইনফরমেশনগুলো আপডেট দিতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে এমপিও ডাটাবেস বিদ্যমান তথ্য, এই তথ্যগুলো আপনারা কোনো সময় পরিবর্তন করতে পারবেন না। এই তথ্যগুলো অলরেডি যখন এমপিও করা হয়েছিল তখন তারাই দিয়ে দিছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এটা অলরেডি দেওয়া আছে। আপনাদের কাজ যেটা সেটা হচ্ছে সংশোধিত তথ্য প্রয়োজনে হালনাগাদ করুন। এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স নাম্বার। এই ইন্ডেক্স নাম্বারটি আপনারা কোনো সময় পরিবর্তন করতে পারবেন না, অলরেডি দেওয়া আছে। এখানে পেমেন্ট স্ট্যাটাস, যেটা পেমেন্ট স্ট্যাটাস ওকে, এবং শিক্ষক কর্মচারী স্ট্যাটাস যেটা, এটা আপনারা একটু দেখলে দেখতে পারেন যে শিক্ষক কর্মচারী স্ট্যাটাস, যে বর্তমান আপনি যে বেতনটা পাচ্ছেন, আপনি রিজাইনও দেননি, আপনি মারা যাননি, অর্থাৎ যে সমস্ত শিক্ষক কর্মচারী অলরেডি বেতনটা পাচ্ছে তাদের এখানে শিক্ষক কর্মচারী স্ট্যাটাসে ওকে দিতে হবে। এবং নাম ইংরেজিতে, যেমন দেখতে পাচ্ছেন মোহাম্মদ রায়হান আলী, এই ব্যক্তির নাম অলরেডি লেখা আছে, অলরেডি তথ্যটা দেওয়া আছে, নাম ইংরেজিতে এবং নাম বাংলায়। এখানে আপনার এমপিও শিটে যেটা দেওয়া আছে ওদের ইংরেজি দেওয়া আছে, এখানে আপনি ইচ্ছা করলে বাংলায় দিতে পারেন, ইংরেজিতে দিতে পারেন, কোনো সমস্যা নাই। পিতার নাম ইংরেজিতে এখানে দিতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে মাতার নাম ইংরেজিতে, এই জায়গায় মাতার নাম ইংরেজিতে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নাম্বারে যে সমস্যা হচ্ছে এখন বর্তমান, যা আমরা অনেকেই জানি না, যে এখানে বলছে শুধুমাত্র 10 অথবা 17 ডিজিটের দিতে হবে। এখন অধিকাংশ যাদের স্মার্ট কার্ড হয়নি তাদের অধিকাংশই 13 ডিজিটের, যেটা এখানে আমরা দেওয়ার সাথে সাথে এটা নিবে না। এখানে যখন 13 ডিজিটে দেওয়া হবে দেখবেন যে এনআইডি নাম্বার 10 থেকে 17 ডিজিট যাচ্ছে। তাহলে আমরা কি করব, ওই ব্যক্তির যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা আমরা এখানে দিয়ে দেব। যেমন ওই ব্যক্তির জন্ম তারিখ 1977 দিলাম, দিয়ে এবার এনআইডি নাম্বারটা আমরা দিয়ে দেব। তারপরে দেখেন জন্ম তারিখটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব, জন্ম তারিখটা। তারপরে দেখেন এইখানে লিঙ্গ, অর্থাৎ পুরুষ, যদি মহিলা হন তাহলে মহিলা হবে। এইখানে ধর্মটা দেখতে পাচ্ছেন যে ইসলাম, হিন্দু, খ্রিস্টান,
বৌদ্ধ এবং আদার্স অন্য কিছু আছে। তো আপনার যদি ইসলাম হয় তাহলে ইসলাম দিবেন, যদি হিন্দু হয় তাহলে হিন্দু দিবেন। আর নিজ জেলা আপনি আসলে কোন জায়গায় বসবাস করেন, কোন জেলায়, কোন প্রতিষ্ঠানে, কোন জেলার প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন, কিংবা কোন জেলার প্রতিষ্ঠানে আপনি নিয়োগ আছেন, কোন জেলার প্রতিষ্ঠানে আপনি বর্তমানে এবং শিক্ষক এবং কর্মচারী হিসেবে আছেন, সেই জেলাটা দিবেন। নিজ জেলা অর্থাৎ যেই জেলায় আপনি বসবাস করেন। তারপরে পদবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনি হেড টিচার হন তাহলে হেডমাস্টার দিবেন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হলে অর্থাৎ সহকারী প্রধান হলে সহকারী শিক্ষক দিবেন, সহকারী প্রধান শিক্ষক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক দিবেন, যদি কম্পিউটার ল্যাব অপারেটর হয় তাহলে কম্পিউটার ল্যাব অপারেটর দিবেন। তাহলে যদি সিকিউরিটি গার্ড অর্থাৎ নিরাপত্তা প্রহরী হন তাহলে নিরাপত্তা প্রহরী দিবেন, যদি পরিচ্ছন্ন কর্মী হন পরিচ্ছন্ন কর্মী দিবেন, যদি নৈশ প্রহরী হন তাহলে নৈশ প্রহরী দিবেন, যদি আয়া হন তাহলে আয়া দিবেন, যদি ট্রেড ইন্সট্রাক্টর হয় তাহলে ট্রেড ইন্সট্রাক্টরটা দিবেন। অর্থাৎ এখানে আপনার যেই পদটায় আপনি আছেন, যেই পদটায় আপনি অবস্থান করছেন, যেই পদে আপনি কাজ করছেন, যেই পদে আপনি চাকরি করছেন, সেই পদটা দিতে হবে এখানে। যেহেতু ইনি অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়েছি, তাহলে পদবীর ধরন যদি আপনি রেগুলার হন তাহলে রেগুলার দিবেন। এবং নিয়োগের বিষয় অর্থাৎ আপনি কোন বিষয়টার উপর নিয়োগ হয়েছেন, কোন বিষয়ে নিয়োগ হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। যদি বাংলা সাবজেক্টের উপর নিয়োগ হন তাহলে বাংলা দিবেন, যদি হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্টের উপর নিয়োগ হন তাহলে ইতিহাস দিবেন, ইংরেজি যদি হন ইংরেজি দিবেন, যদি ধর্ম হন তাহলে ইসলাম ধর্ম দিবেন, যদি হিন্দু ধর্ম হন তাহলে হিন্দু ধর্ম দিবেন, খ্রিস্টান ধর্ম হলে খ্রিস্ট ধর্ম দিবেন। সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞানের উপর যদি আপনি নিয়োগ হন তাহলে সমাজবিজ্ঞান দিবেন, এবং ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানের উপর যদি আপনি নিয়োগ হন তাহলে পদার্থবিজ্ঞান দিবেন। এখানে অনেকগুলো অপশন আছে, যেটা আপনি যেই বিষয়টার উপর নিয়োগ হচ্ছেন সেই বিষয়টা দিবেন। আর যদি কোনো বিষয়ের উপর নিয়োগ না হন অর্থাৎ শাখার থেকে নিয়োগ হন তাহলে এখানে দেখতেই পাচ্ছেন এটা না দিলেও চলবে। আপনি যেহেতু আপনি শাখার থেকে নিয়োগ হয়েছেন সেহেতু এখানে আপনার কোনো অপশন না দিলেও হবে। এইটা হচ্ছে বেতন কোড। আপনি কত গ্রেডে বেতন পান, কত গ্রেডে আপনি বেতন তুলছেন, কত গ্রেডে আপনি বেতন তুলছেন। এই ব্যক্তির বেতন গ্রেড যেহেতু 10 তাহলে 10 দেওয়া আছে। আপনি যদি বেতন গ্রেড যদি 9 হন অর্থাৎ সহকারী টিচার যদি হন তাহলে 9 হবে, 9 দিবেন। যদি সহকারী প্রধান হন 8 দিবেন। এইভাবে আপনার যেই কোড, আপনি যেই গ্রেডে বেতন পান সেই কোডটা দিতে হবে এটাকে। অর্থাৎ বর্তমান বেতনের ধাপ, আপনি কোন ধাপে বর্তমানে বেতন পাচ্ছেন সেই ধাপটা দিবেন। এখানে স্টেপটা আসলে গুরুত্বপূর্ণ। স্টেপটা আপনি পে কোডটা দিলে স্টেপটা অটোমেটিকলি হয়ে যাবে। তারপরে আপনি একবার চেক করে নেবেন যে আপনি কোন স্টেপে বেতনটা পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি স্টেপ 3 এখানে 18,530 টাকা বেতন পাচ্ছেন। এবার হচ্ছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রথম যোগদানের তারিখ, অর্থাৎ আপনি ওই প্রতিষ্ঠানে কবে যোগদান করেছিলেন সেই তারিখটা দিতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা দিতে হবে। এবং প্রথম এমপিও ভুক্তি তারিখ, আপনি অর্থাৎ কত তারিখে এমপিও পেয়েছিলেন সেই তারিখটা দিতে হবে। বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদানের তারিখ, অর্থাৎ আপনি যে আগে যোগদানটা দিয়েছিলেন, যে আগে যোগদান করেছিলেন সেটাই দিবেন। আর যদি আপনি সহকারী টিচার থেকে সহকারী প্রধান হন তাহলে সহকারী প্রধানে যেদিন আপনি নিয়োগ হয়েছিলেন সেই যোগদানের তারিখটা দিতে হবে। সেই কবে যোগদান করেছিলেন সহকারী প্রধানে সেইটা দিতে হবে। আর এখানে যদি আপনি সহকারী প্রধান থেকে প্রধান শিক্ষক হন তাহলে আপনি সহকারী প্রধান থেকে প্রধান শিক্ষকে যেদিন যোগদান করেছেন সেই তারিখটা এখানে দিতে হবে। বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে এমপিও ভুক্ত তারিখ, অর্থাৎ আপনি কত তারিখে এমপিও হয়েছিলেন সেটা দিতে হবে। প্রথম উচ্চতার গ্রেড অর্থাৎ টাইম স্কেল আপনার কত তারিখ হয়েছিল, এটা প্রযোজ্য ক্ষেত্রে এটা আপনি চাইলে দিতে পারেন। আপনি কত তারিখে টাইম স্কেল পেয়েছিলেন অথবা উচ্চতার গ্রেড পেয়েছিলেন সেটা দিতে হবে। এখানে দ্বিতীয় উচ্চতার গ্রেড অর্থাৎ টাইম স্কেল প্রাপ্তির তারিখ প্রযোজ্য ক্ষেত্রে এখানে আপনি কত তারিখে দ্বিতীয় টাইম স্কেল পেয়েছিলেন, কত তারিখে সেই তারিখটা দিতে হবে। এবং সহকারী অধ্যাপক স্কেল প্রাপ্তি তারিখ, এটা হচ্ছে কলেজের ক্ষেত্রে, এটা স্কুলের ক্ষেত্রে নয়। বিএড স্কেল প্রাপ্তি তারিখ, বিএড স্কেল অর্থাৎ কত তারিখে আপনি বিএড স্কেল পেয়েছিলেন সেই তারিখটা এখানে দিতে হবে। তারপরে এখানে যেটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাংকের নাম। আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের নাম দিতে পারেন। আপনার বাড়ির কাছে অর্থাৎ
আপনার বাড়ির থেকে খুব নিকটে সেই ব্যাংকের নামটা দিলে ভালো হয়। সেই ব্যাংক আপনি ইচ্ছামতো সেখানে খুব হয়রানি বাদেই আপনি বেতনটা তুলতে পারবেন। যেমন এখানে আছে অগ্রণী ব্যাংক দিতে পারেন। আল আরাফা আছে, আল আরাফা ইসলামী ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ কমার্স ব্যাংক আছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আছে, তারপর সোনালী ব্যাংক আছে। আপনি যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন, আপনার নিজের মতো নিজের ইচ্ছা করে দিতে পারেন। এখানে যে ব্যাংকের শাখার নাম এটা দেখতে পাচ্ছেন, ব্যাংকের শাখার নাম আপনি যেই শাখার থেকে বেতনটা তুলবেন সেই শাখার নাম দিতে হবে। সেই শাখার নামটা দিলে অটো রাউটিং নাম্বার অটোমেটিকলি চলে আসবে। এইবার যেটা খুব 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 গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাংক হিসাবের নাম। আপনি আসলে কোন নামে হিসাবটা খুলেছিলেন সেই নামটা দিতে হবে, এবং ব্যাংক হিসাবের নম্বর এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইএফটির মূলত ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা। আপনি ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের হিসাবের নাম্বারটা আপনি দিবেন। আসলে আপনি কোন ব্যাংক থেকে বেতনটা নেবেন সেই হিসাব নাম্বারটা, আসলে আপনার নাম্বারটা আপনি যে ব্যাংক হিসাব নাম্বারটা খুলেছিলেন সেই হিসাব নাম্বারটা এখানে দিতে হবে। এটা অবশ্যই ডিজিটাল, অ্যানালগ দিবেন না, অবশ্যই ডিজিটাল নাম্বার হতে হবে। কোনো ব্যাংকে দেখবেন 13 ডিজিটের, তবে ইসলামী ব্যাংকে মেবি 17 ডিজিটের হবে। দেখবেন অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক মেবি 13 ডিজিটের হবে। আর ডিজিটাল যে নাম্বারটা, ব্যাংক হিসাব নাম্বারটা, এই হিসাব নাম্বারটা দিতে হবে। তারপরে এখান থেকে ফাইল নির্বাচন করে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা ছবি সিলেক্ট করা আছে। এখানে ফাইল নির্বাচন করে আপনি দেখতে পারবেন যে এই জায়গায় আসলে ফাইল নির্বাচন করার সাথে সাথে আপনার ডেস্কটপে চলে যাবে। ডেস্কটপে ছবি সিলেক্ট করে এখান থেকে ওপেন মেরে এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি সেভ করা আছে। তাহলে বুঝতে পারলেন যে এফটি তথ্য সংযোজন বা তথ্য হালনাগাদ আমরা কিভাবে করব। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছেন অবশ্য আশা করি। যখন আপনি এখানে ফাইল নির্বাচন করবেন, ছবিটা চলে আসবে, ছবিটা সিলেক্ট করে এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে আপনি ড্রাফট করার আগে এই বিষয়টা খুব খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখেন, আমি এইখানে এইটা অবশ্যই দিতে হবে, আমি প্রত্যয়ন করছি যে উপরে প্রদত্ত তথ্য সঠিক। যদি প্রদত্ত কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হয় তবে এর জন্য আমি দায়ী থাকব। তার মানে আপনি যেই তথ্যটা আপনি দিচ্ছেন, এই তথ্যটা আপনি ড্রাফট করার সাথে সাথে ইনবক্সে চলে যাবে। এই জন্য খুব গুরুত্ব সহকারে আপনি সমস্ত তথ্যগুলো আবার চেক করে নেবেন, নিয়ে তারপরে এটা এখানে টিকমার্ক দিয়ে এখানে আপনি সেভ অ্যান্ড ড্রাফট, এখানে আছে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন, দেখবেন যে ইনবক্সে চলে যাবে। এবং সবথেকে ভালো হয় যে আপনার স্কুলে যতক্ষণ শিক্ষক কর্মচারী আছে সবার শিক্ষক কর্মচারীর তথ্য আপডেট করে তারপরে সাবমিট মারলে সবথেকে ভালো হয়। যেহেতু পরবর্তীতে সাবমিট মারার পর আর কোনো সংশোধন হবে না, সংশোধন করা যাবে না। আপনি সেভ অ্যান্ড ড্রাফট মেরে ইনবক্স থেকে আপনি এডিট করে কাজটা করতে পারবেন। যখন সাবমিট মেরে দেবেন তখন সাবমিট পারলে আর সম্ভব হবে না। তাহলে আপনারা অবশ্যই ক্লিয়ার বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত।